নমস্কার, দেখছেন PB24। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে বর্ণহী শিখা। আসছে বিস্তারিত সংবাদে। টাটা কালীবাড়ির ছায়া এবার শহরের শরৎপল্লী এলাকায় স্বামীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে প্রকাশ্য রাস্তায় তালিবানি কায়দায় এক মহিলার ওপর চড়াও হয় বিজেপি নেতার স্ত্রী। যে অভিযোগে তাকে নিগৃহীত করা হয়েছে তার কোনো ভিত্তি আছে নাকি সবটাই অনুমান নির্ভর, তাও কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। অভিযোগ জানালেও কোনো মামলা গ্রহণ করেনি পুলিশ। টাটা কালীবাড়ির ছায়ায় রাজপথে প্রকাশ্যে দিবালোকে নিগৃহীতা জেবি হাসপাতালের একজন বেসরকারি নিরাপত্তা মহিলা কর্মী। অভিযোগ, এই মহিলা নিরাপত্তা কর্মী 79 টিলা সংলগ্ন শরৎপল্লীর এক বিজেপি নেতার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখছেন। এই অভিযোগটি প্রমাণিত না হলেও অভিযোগ যেহেতু বিজেপি নেতার স্ত্রীর, তাই এলাকাবাসী এ নিয়ে মুখ খুলতে পারছেন না। ঘটনাটি 79 টিলার শরৎপল্লী এলাকায়। মেয়েটি হাসপাতালের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বিজেপি নেতা নকুল ধরের স্ত্রী তুলসী সরকার ধরের হাতে। তুলসী সরকার ধরের অভিযোগ, তার স্বামী বিজেপি নেতা নকুলের সঙ্গে মেয়েটির অবৈধ সম্পর্ক রয়েছে। 2 সন্তানের মা ওই মেয়েটিকে রাস্তায় আটকে প্রথমে মারধর করা হয়, একটি নাট মন্দিরের পিলারের সঙ্গে বেঁধে রাখা হয় এবং ক্রমাগত মারধর করা হয়। সে যাতে নিজেকে মুক্ত করতে না পারে এজন্য শরীরের 4-5 খানে বাধা হয়েছিল। এরপর তুলসী সহ সাঙ্গুপাঙ্গুরা হাত পায়ের সুখ করার পাশাপাশি পায়ের জুতো খুলেও পিটিয়েছে নির্যাতিতাকে। মেয়েটি 2 সন্তানের মা, কিন্তু তার নামও সামাজিক কারণে প্রকাশ করা হচ্ছে না। স্থানীয় বিজেপি নেতা নকুল ধরের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কেবলমাত্র এই অভিযোগ এনে মেয়েটির উপর যে অত্যাচার চালানো হয়েছে তার কোনো ভিত্তি আছে কিনা, না সবটাই অনুমান সাপেক্ষ, তাও বিচার্য হয়নি ঘটনাক্রমে। কারণ বিজেপি নেতা নকুল ধরের স্ত্রী তুলসী সরকার ধরের পরাক্রমের সামনে অন্য কোনো মহিলাই ঘেঁষতে পারছিলেন না। টাটা কালীবাড়ির ঘটনার সঙ্গে তুলনা করা হলে শরৎপল্লীতে আরো জঘন্যতম ঘটনা ঘটে গেছে, কিন্তু মেয়েটি সাহস করে থানায় বিস্তারিত জানিয়ে অভিযোগ করলেও থানাবাবুরা নেতা নকুলের ভয়ে মামলা নথিভুক্ত করার সাহস দেখাননি। এ হল রাজ্যে আইনের শাসন। ঘটনার পর যেভাবে নিষ্ক্রিয় ছিল থানা কর্তৃপক্ষ, পাশাপাশি তেমনি নিষ্ক্রিয় শাসক দলের আগুয়ান আইটি সেল। বীরপুঙ্গ পুলিশ নেতা নকুলের ভয়ে ঘটনাস্থল পরিদর্শন করার প্রয়োজন বোধ করেনি। আক্রান্ত মেয়েটির সাথে কথা বলেনি, তার জবানবন্দিও নেয়নি। মহিলার উপর যখন নির্যাতন চলছিল, স্থানীয় মানুষ কিছু বুঝে না বুঝেই ঘটনার ভিডিও রেকর্ডিং করেন, যার প্রমাণ PB24 এবং প্রতিবাদী কলমের পাশাপাশি পুলিশের হাতেও যায়। কিন্তু ফাঁড়ি বা থানা কর্তৃপক্ষ ঘটনার তদন্তের প্রয়োজন বোধ করছে না। নির্যাতিতার মোবাইল ফোন ভেঙে দেওয়ায়, শারীরিক নির্যাতন, তার শ্লীলতাহানি এবং সেই সব ঘটনার ভিডিও করে ভাইরাল করে দেওয়ার পরও পুলিশ যেভাবে নীরব ভূমিকা পালন করছে, তাতে রাজ্যে নারী শক্তির বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বৃদ্ধি প্রমাণিত হয়। নির্যাতিতা মহিলা কোনো বিচার ছাড়াই ঘরে ফিরে যেতে বাধ্য হয়। PB24। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ বড়সড় সাফল্য পেয়েছে। ধর্মনগর কদমতলা রোডে পুলিশ আগে থেকে উৎপেতে বসেছিল। তখনই দিঘলবাগ এলাকার পুলিশ একজন বাইসাইকেল আরোহীকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি স্বর্ণের বিস্কুট, যার বাজার মূল্য আনুমানিক 12.5 লক্ষ টাকা। জানা গেছে পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশ থেকে স্বর্ণ অবৈধভাবে পাচার করা হচ্ছে। যান দুর্ঘটনায় গুরুতর আহত হন ষাটোর্ধ নৃপেন্দ্র পাল। খোয়াই আগরতলা ভায়া হেজামানা সড়কে পহরমোড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নৃপেন পাল বাজার সেরে বাড়ি ফিরছিলেন, তখনই খোয়াইমুখী একটি বলেরো গাড়ি তাকে ধাক্কা দেয়। সেখান থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অকথ্য নির্যাতন সহ্য করার পরেও দিব্যাঙ্গজন গৃহবধূকে তার 2.5 বছরের কন্যা সন্তান সহ স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাইখোড়া থানায় আগেও শ্বশুরবাড়ির নির্যাতন সম্পর্কে অভিযোগ করেছিলেন নির্যাতিতা, কিন্তু কিছুই হয়নি। তার অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী নেশাগ্রস্ত অবস্থায় তার উপর নির্যাতন চালাত। স্বামীর আত্মীয় পরিজনেরা দুর্ব্যবহার চালিয়ে যায়। শেষমেশ তার নামে জোরপূর্বক ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি থেকে মেয়ে সহ তাকে তাড়িয়ে দেয়। এখন নির্যাতিতার বাবা না খেয়ে ঋণ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন, সাথে মেয়ে এবং নাতিনি কেউ আশ্রয় দিয়েছেন। নির্যাতিতা বধূ সব ঘটনার বিচার চাইছেন। আমার মারধর করে টাকা লয়েছে, কইতেছে আমি টাকা দেবো, আমার সমস্যা কেটে মারধর করলে সই টইল আছে। তারপরে টাকা লইয়া কই জানি গেছে, আমি তারপরে শ্বশুর মা বাবা কইতে আছে তুমি বাড়ি যাও, আমরা বাড়িতে বাইরে যাবো।
এরপরে কইতেছে ছেলেরও প্রায় সময় কইতো আমার বাড়িঘর সাইডে দে, তুই নিজে বাড়িঘর তোর বলে তুই কই যাবি টাকা। যে সময় এরপরে আমি বাপের বাড়ি গেছি গিয়া, বাপের বাড়ি যাওয়ানোর পরে এরপরে আইয়া দেখি এবার কইতেছে কি আর সমস্যা করেনি, আমার বাচ্চাদের সবাই তারা দুচ্ছার করে মোটামুটি পঞ্চায়েত জানাচ্ছি, পঞ্চায়েত জানানোর পরে তারা কইতেছে যে তোমরা বাইকরা থানার কেস করে তোমরা লইয়া যাবা, যদি কোনো রিস্ক নেই এটাই নিয়ে নিবি। কেস করছি বাইকরা থানাতে করছি, এরপরে বাইকরা থানাতে করছি যে 2 বছর অপারেশনে করছি, তারা কিছু হইতেছে না। গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল বাম যুব সংগঠন। মোট 4 দফা দাবিতে তারা ডেপুটেশন প্রদান করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মহকুমা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসকের ব্যবস্থা, রোগীদের ওষুধ সরবরাহ, রৈশাবাড়ি, হাতিমাথা, জগৎবন্ধুপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীর ব্যবস্থা প্রভৃতি। উপজাতি যুব ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দুইটি সংগঠনের পক্ষ থেকে আমরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি এবং আমাদের দাবি 4 দফা দাবি। দাবিগুলিদের মধ্যে হল 1 নম্বর দাবির মধ্যে মহকুমা হাসপাতালে সময়ের মধ্যে চিকিৎসা এবং চিকিৎসক না থাকার কারণে আমাদের আজকে এই 2 সংগঠন ডেপুটেশন দিয়েছি এবং বিশেষ করে গ্রাম পাহাড়ে যারা অসুস্থ হয়ে হসপিটালে রোগী আছেন তাদের সময় মতো চিকিৎসা হয়নি এবং তাদেরকে মেশিন এবং সময় মতো ঠিক হয়নি, এই বলে ডাক্তার নেই এবং ডাক্তার আগামী দিনে ডাক্তার বেশি করে দেওয়ার জন্য আমাদের 2 সংগঠনের পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিয়েছি। বলিউডের আরও এক অভিনেতার অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালার বেসরকারি একটি গেস্ট হাউসে অভিনেতা আসিফ বসরার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু এখনও তা স্পষ্ট হয়নি। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। তিনি সর্বশেষ পাতাল লোক ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। নাবালিকা অপহরণ কাণ্ডে আমবাসা থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। বুধবার এই নাবালিকা হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায়। পরবর্তী সময় তার পরিজনেরা জানতে পারেন কলোনি এলাকার এক যুবক নাবালিকাকে অপহরণ করেছে। পুলিশ নিয়ে নাবালিকার পরিবারের সদস্যরা সেখানে গেলে অভিযুক্ত এবং তার বাবা তাদের উপর আক্রমণ চালায়। পরে নাবালিকাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে চাইল্ড লাইনের প্রতিনিধিরা। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 366, 354, 325 বা 42, 34 এবং পক্সো আইনে 8 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। খবর জানতে পাই যে ওই ছেলেটার বাড়িতে আছে। আমরা গেছি, আমাদের পাড়ার একজন বিশিষ্ট ব্যক্তি, উনিও আসলো, উনি ফোন করে কইছে আমারে যে আছে ওই বাড়িতে। তো গেছি, যাওয়াতে ওরা মেয়েটার প্রথম দিতে চাইছিল না এবং মেয়েটারে শিখাইয়া রাখছে। মেয়েটাও প্রথম আইতে চাইছিল না, ঠিক আছে না। আমরা জোর করে আনতে গিয়া মানে অভিযুক্ত ছেলে আর ছেলের বাবা আমরা উপরে আক্রমণ করে দরজা লাগাইয়া ঘরের ভিতরে রেখে দিয়েছে। পরবর্তী সময় গতকালকে বিকালবেলা আমাদের আমবাসা পিএসএ একটা মাইনর মেয়ে কিডন্যাপিং এর একটা অভিযোগ আসছিল। সেই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি। যে ইনভলভ পার্সন আছে একে 2 জনের আমরা অ্যারেস্ট করছি। 2018 সালে 19 সেপ্টেম্বর প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের হাত ধরেই উদ্বোধন হয়েছিল ইউরোলজি এবং প্লাস্টিক সার্জারি বিভাগের। তার পরের বছর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। আর 2 বছর পর উদ্বোধনীর নাম ফলকটি ছুঁড়ে ফেলে দেওয়া হয় হাসপাতালের পাশে নর্দমায়। সরকারি অর্থে লাগানো নাম ফলক উদ্বোধনে 2 বছরের মধ্যেই কেন ফেলে দিতে হলো তাই বুঝে উঠতে পারছেন না কিন্তু সাধারণ মানুষ। বুধবার জিবি হাসপাতাল চত্বরে যে দৃশ্য প্রকাশ্যে চলে এলো তা নিয়ে গুঞ্জন এবং নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের হাত ধরে উদ্বোধন হওয়া একটি নাম ফলক জিবি চত্বরে গড়াগড়ি খাচ্ছে। হাসপাতালের জয়েন্ট ব্লকের পেছনের একটি নর্দমার পাশে নাম ফলকটিকে বুধবার এক রোগীর পরিবারের সদস্য প্রথমে দেখতে পান। তিনি বিষয়টি নিয়ে সরব হন। কিছুক্ষণের মধ্যে ব্যাপারটি নিয়ে জিবি চত্বরে আলোচনা শুরু হয়ে যায়। বহু মানুষ এই এলাকায় ঢুকে সুদীপবাবুর উদ্বোধন করা নাম ফলকটির ছবি নিজেদের মোবাইলে তুলে নিয়ে আসেন।
প্রশ্ন উঠছে হাসপাতালের ভেতরে উদ্বোধন হওয়া একটি নাম ফলক কিভাবে হাসপাতালের বাইরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কার নির্দেশে হাসপাতালের দেওয়াল থেকে ওই নাম ফলকটি তুলে দেওয়া হলো। প্রশ্ন উঠছে তবে কি এর পেছনেও কোনো রাজনৈতিক কলহ? উল্লেখ্য 2018 সালের 19 সেপ্টেম্বর জিবি হাসপাতালে ইউরোলজি এবং প্লাস্টিক সার্জারি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। তারপরে খুব বেশি দিন তিনি মন্ত্রিত্বেও ছিলেন না। 2019 সালের 31 মে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর রাজ্য রাজনীতিতে নানা জল ঘোলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন এই মন্ত্রীকে নিয়ে। এখনো এই দুই শাসক দলীয় বিধায়কের মধ্যে সম্পর্ক খুব একটা মসৃণ নয় বলেই সকলের ধারণা। রাজ্য বিধানসভার এক ডাক্তার বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাসকে সঙ্গে নিয়ে 2018 সালের 19 সেপ্টেম্বর জিবি হাসপাতালের ওই দুটো বিভাগের উদ্বোধন করেছিলেন সুদীপ বাবু। বুধবার যেভাবে বর্তমান শাসক দলের এক বিধায়কের উদ্বোধন করা নাম ফলক হাসপাতাল চত্বরে মাটিতে গড়াগড়ি খাওয়া দৃশ্য প্রকাশ্যে এলো, তা নিঃসন্দেহে অসৌজন্যতার বিষয়টিকে সজীব করে তুলেছে। শুধু কি অসৌজন্যতা, অনেকে বলছেন এটা অসহিষ্ণুতার লক্ষণ এবং হিংসাপরায়ণ হয়ে কেউ করেছেন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং সর্বোপরি জিবি হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থেকে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন? এই খবর প্রকাশ হওয়ার পর তাদের তরফে ব্যবস্থা গৃহীত হয় কিনা তা নিয়ে সংশ্লিষ্ট মহলের নজর থাকবে। হাসপাতাল চত্বরের প্রায় প্রতিটি ফ্লোরে বেসরকারি সিকিউরিটি গার্ড দায়িত্ব পালন করেন, সঙ্গে সিসি ক্যামেরা তো রয়েছেই। সুতরাং কে বা কারা হাসপাতালের দেওয়াল থেকে এরকম একটি প্রামাণ্য সাইজের নাম ফলক খুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছে তা অনায়াসেই বের করা যায়। তবে সরষেতে ভূত নেই তো, এই প্রশ্ন উঠছে বিষয়টিকে ঘিরে। PV24। গত কয়েকদিন ধরে কমলাসাগর ফুলতুলি এলাকার রফিজ মিয়ার ছেলে শাহ আলমের কাছে 50,000 টাকা দাবি করে আসছে এলাকারই মাধু মিয়া। সেই টাকা না দেওয়ার বারবার তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত বুধবার রাতে শাহ আলমের গেট এবং বেড়া ভাঙচুর করা হয়। তারা শাহ আলমকে ঘর থেকে বের করে এনে মারধর করে এবং শাহ আলমের মা সাহারা খাতুন এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। মহিলার দুই পুত্রবধূ তাকে বাঁচাতে এগিয়ে আসেন। আমতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে একজন পঞ্চায়েত প্রতিনিধিও রয়েছেন। আমি মনে করি হয়েছে রাত্রে 11টা বাজে ঢুকিয়া মারে আমার মাইজুর করছে। হ্যাঁ, আমি কইলাম আমার মার মাথা ফাটালিছে পছন্দ তার প্রথম বাড়ি দিয়া। এরপরে আমি পছন্দ করলাম তুই দিবাই আমার মার মাথা ফাটাইলিছ ইদি খিতা করলি কত মা এই কুপুত্র জন্ম দিচ্ছে কিনা তোরে। হ্যাঁ, এই কারণে তো মার মারছি। এরপরে ওই বরু মোড়ার নাম কইতারি না। কজন টোটাল আসছিল? 27টা জন আইছে। রাতের বেলা মনে 11টা বাজে পিছন দিয়ে জঙ্গল দিয়ে ঢুকিয়ে মারে আক্রমণ করছে। হ্যাঁ, মূল্য শুদ্ধ কইতাছে কত 50,000 টাকা দিতাম না, মাইরে বলে আমার মারা আমার হাতাইলিব। সোনামুড়া থানার পুলিশ বুধবার রাতে টহলদারিতে বেরিয়ে দুটি চুরি যাওয়া বাইক সহ 3 জনকে আটক করতে সক্ষম হয়। জানা গেছে দুটি বাইক বিশ্রামগঞ্জ থানা এলাকা থেকে আনা হয়েছিল। যাদের আটক করা হয়েছে তাদের বাড়ি সোনামুড়ার কুলুবাড়ি এবং মতিনগর সীমান্ত এলাকায়। তারা হল রুমান হোসেন, লিয়াজ আহমেদ এবং নুমান মিয়া। মতিনগর এলাকায় টহলদারির সময় পুলিশ এই সাফল্য পেয়েছে। আসছে পরের খবরে বুধবার রাতে কুলাই নির্মীয়মান ব্রিজের এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা এখনো কিন্তু স্পষ্ট হয়নি। মৃতের নাম পরিমল নাগ, বয়স 50, তার বাড়ি বিশালগড় রামছড়া এলাকায়। জানা গেছে পরিমল নাগ সেই ব্রিজের কাজে একজন মিস্ত্রি হিসেবে নিয়োজিত ছিলেন। নির্মাণ কাজের ম্যানেজার সহ অন্য শ্রমিকদের সাথে তিনিও তাঁবুতে রাত্রি যাপন করেন। কিন্তু হঠাৎ এমন কি হলো পরিমল নাগকে আত্মহত্যা করতে হয়েছে, সেই প্রশ্ন কিন্তু এখন সবার মুখে। তাঁবুতে কোনো ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশাল বাহিনী নিয়ে কলমচোরা থানার পুলিশ গাঁজা বিরোধী অভিযান চালায় কলমচোরা ওএনজিসি এলাকায়। পুলিশের সাথে বিএসএফ জওয়ানরা ওই দিন বিশাল গাঁজা বাগান ধ্বংস করেছে। এদিন 12টি প্লটে 1,05,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়, যার বাজার মূল্য রয়েছে 40 থেকে 50 লক্ষ টাকা। স্পেসিফিক খবরের ভিত্তিতে 12টা প্লট প্রচুর গাঁজা গাছ লাগানো আছে, সেরকম খবরটা আছে আমাদের কাছে। কতটা গাছ হবে স্যার? প্রায় 1,05,000। বিএসএফ 74 ব্যাটালিয়ন, কলমচোরা এবং বক্সনগর বিট অফিস, ফরেস্ট অফিস স্টাফ আর কলমচোরা থানা। অনুমান তো প্রায়
40-50 লাখ। বৃহস্পতিবার সকালে ফের সদর মহকুমা শাসকের নেতৃত্বে মহারাজগঞ্জ বাজারে প্রশাসনিক অভিযান চালানো হয়। এই অভিযানে বিভিন্ন দোকানে হানা দিয়ে শব্দবাজি, প্লাস্টিক ব্যাগ মজুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। এমনকি যারা মাস্ক ছাড়া বাজারে ঘোরাফেরা করছিলেন তাদেরও জরিমানা করা হয়। এদিন মহকুমা শাসক জানান, আইন শৃঙ্খলা বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হয়েছে। এনফোর্সমেন্ট আমরা জয়েন্টলি রেগুলার বেসিসে করি। মূলত আমাদের ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট করা, দ্রব্যমূল্যের দাম যাচাই করা, প্লাস্টিক ওয়ান টাইম প্লাস্টিক যে ইউজ হয় এটা ব্যান্ড আছে গভর্নমেন্টের অর্ডার মানে, তাকে এনফোর্স করা, এই ব্যান্ড অর্ডারটা এনফোর্স করা এবং শব্দবাজি ব্যবহার না করা, পাশাপাশি মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক এই কোভিড-19 সিচুয়েশনে। আমরা আজকে দেখেছি যে অনেকেই মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন, দোকানদাররাও বিশেষ করে দেখা যায় দোকানে বসে দোকানদারি করছেন, মাস্ক নেই। সেই রকম আমরা প্রচুর লোককে আজকে ফাইন করেছি, অনেককে সাবধান করে দিয়েছি যে হয়তো মাস্কটা আছে গলায় ঝুলিয়ে রেখেছে, প্রপারলি এটা লাগাননি, তো ওইটার জন্য ফাইন হয়। তা আমরা কিছু জায়গায় ফাইন করেছি, কিছু জায়গায় সতর্কও করে দিয়েছি। 25 ডিসেম্বরের আগেই শহরের জগন্নাথ বাড়ি মন্দিরের উল্টো দিকের পার্কটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই পার্কটি স্মার্ট সিটি প্রকল্পে নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। বৃহস্পতিবার জেলা শাসক ডাক্তার শৈলেশ কুমার যাদব পার্কের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখলেন। তিনি জানান, কাজ প্রায় শেষ, এখন কিছুটা সময় লাগবে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য। এই পার্কে থাকবে ওপেন জিম, শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জাম, হাঁটার ব্যবস্থা প্রভৃতি। বাই ক্রিসমাস আমরা ইনগ্রেট করে দেব। অলরেডি মোস্টলি কাজ শেষ হয়ে গেছে, সিভিল ওয়ার্ক আগামী 2-3 সপ্তাহ লাগবে। তারপরে কিছু ইলেকট্রিক্যাল আছে যেটা ম্যানুফ্যাকচারিং করতে একটু বেশি টাইম লাগে, বাট দ্যাট অলসো আই থিঙ্ক উইল বি ফিনিশড বাই 25th অফ ডিসেম্বর। কি কি ফ্যাসিলিটি থাকবে এখানে? ওপেন জিম আছে, ওয়াকওয়ে আছে, চিলড্রেন জন্য, ছেলে মেয়ের জন্য প্লে এরিয়া আছে যেখানে কিছু কিছু ইনোভেটিভ টয়েস এন্ড all these things are there. For very old people also there is yoga, yoga facility. So for all age groups কিছু না কিছু এখানে ফ্যাসিলিটি আছে। প্রতি বছরের মতো এবার শহরের বিদুরকর্তা চৌমুহনীস্থিত গোবর্ধন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা মায়ের পুজো। তবে অন্যান্য বছরের চাইতে কিছুটা নিয়ম এবং রীতি পরিবর্তন তো অবশ্যই করা হয়েছে। অন্যান্য বছর প্রচুর সংখ্যক ভক্ত মন্দিরের সামনে মোমবাতি, ধূপকাঠি প্রজ্বলন করতেন। এবার ভিড় এড়ানোর জন্যই কিন্তু ভক্তদের সেই সুযোগ দেওয়া হবে না, তবে তারা মন্দিরের স্বেচ্ছাসেবকদের হাতে সেই সব সামগ্রী তুলে দিতে পারবেন। বছরের মতন যেভাবে আমরা করি এভাবেই করুন, কিন্তু এর মধ্যে আমরা যে পুজোর দিন যে আমাদের যে দিত মোম ধূপকাঠি যে জ্বালানো হইতো, এইসব জিনিস আমরা এবার করতাম না। যারা শ্রদ্ধালু আইব তারারে আমরা কইয়ে দিচ্ছি যে মোম ধূপকাঠি যদি দেওয়ার থাকে তাহলে আমরা ভলেন্টিয়ার থাকবো, ভলেন্টিয়ারের হাতে দিব, এটা নিয়ে সেটা আমরা মণ্ডপের ভিতরে আমরা দিয়ে দেব। এটা গেল পূজার দিন। পূজার পরের দিন আমরা প্রত্যেক বছর একটা মহাভোগ করতাম, খিচুড়ি প্রসাদ একটা করতাম। এবছর আমরা এটা করতাম না, দিলে কি প্যান্ডামিক পজিশনে গভর্নমেন্টের গাইডলাইন হিসাবে যেটা দেখলাম এটার ভিতরে না করাটাই ঠিক দিব। যেহেতু আমরা গ্যাদারিং চাই না, তার লিগে আমরা এই জিনিসটা করতাম না। আলোর উৎসব দীপাবলি কারা নাড়ছে? করোনা পরিস্থিতির আধার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছেন। আর এবারের আলোর উৎসব দীপাবলি সবার জীবন থেকে আধার কাটাবে বলে ধরে নেওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা। সাধারণ মানুষ করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে আলোর উৎসবকে আরো প্রজ্জ্বল এবং উজ্জ্বল করার চেষ্টা করতেই পারেন। তাই তো মোমবাতি থেকে প্রদীপ প্রস্তুতকারকেরা এখন খুবই ব্যস্ত রয়েছেন। শান্তিরবাজারের লাউগাং এলাকার একটি মোমবাতি ফ্যাক্টরিতে দেখা যায় বাহারি মোমবাতি তৈরি করা হয়েছে। ফ্যাক্টরির মালিক জানান, মোমবাতির ভালো চাহিদা রয়েছে। তাদের বিশ্বাস, দীপাবলিতে চাহিদা আরো বাড়বে। আজকে 4 বছর। কেমন অনুভব জানাচ্ছে? হচ্ছে তো 6%, 7% এমন আছে। হ্যাঁ, দীপাবলি
অনুষ্ঠানের করছি মোম, চাহিদা মতোই বানাইছি। কেমন চাহিদা আছে মোমের? আছে, ভালো চাহিদাই আছে। লাইটিং চলে এসেছে, তো এটার প্রভাব কি আপনাদের মোমের মধ্যে পড়েছে? না, এটা মোমের ভিতরে পড়ে না। গত 26 অক্টোবর তুফানিয়া লুঙ্গা এলাকায় মূর্তি বিসর্জনের সময় সাউন্ড বক্স বাজানো নিয়ে তাপস দাস নামে জনৈক ব্যক্তিকে মারধর করা হয়। পরবর্তী সময় জেবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের পরিজনেরা খুনের মামলা রুজু করার পর পুলিশ 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শেখর তাঁতি, সূর্যজিৎ তাঁতি এবং প্রীতম তাঁতিকে লক্ষ্মী লুঙ্গা এলাকা থেকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছিল। দিন অর্থাৎ 26 অক্টোবর 2020-তে আমরা তুফানিয়া লুঙ্গা এলাকায় ভোর আনুমানিক সকাল ভোর 5টার দিকে একটা খবর আসে যে একজন ভদ্রলোককে অচৈতন্য অবস্থায় তুফানিয়া লুঙ্গাতে রাস্তার মতো পাওয়া গেছে। কারণ আপনার এলাকার লোক, তার পরিবারের লোকদেরও বক্তব্য ছিল যে কতিপয় যুবক, লক্ষ্মী লুঙ্গার কতিপয় যুবক ওনাকে মারধর করে ওনার এই অবস্থা করেছে, যার ফলে উনি এত গুরুতর জখম প্রাপ্ত হয়েছিল সেদিন। এবং সেই মতো করে আমরা কাল রাতেই, গতকাল অর্থাৎ 12ই নভেম্বর রাত্রেবেলা আমরা তাদের 3 জনকে এফআইআর নিই। 3 জন আসামিকে আমরা লক্ষ্মীলুঙ্গা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের নাম যথাক্রমে হলো শেখর তাঁতি, প্রীতম তাঁতি ও সুরজিৎ তাঁতি। এখন তাদেরকে আমরা আজকে অ্যারেস্ট করার পরে কোর্টে সেপারেট করবো। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রার্থনা জানাবো, যাতে আরো যদি দোষী তাদের সাথে কেউ কিছু থেকে থাকে সেই নামগুলিকে আমরা তাদের থেকে নিয়ে রিভিল করার পর আমরা তাদের যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নিতে পারি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে রেড ক্রস সোসাইটিকে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। বৃহস্পতিবার রাজভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয় সোসাইটির সভাপতি তথা রাজ্যপাল রমেশ বৈশকে। সেখানে এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির কর্মকর্তা তুষার চক্রবর্তী, ডাক্তার বিকাশ রায় প্রমুখ। कॉर्पोरेशन ने रेड क्रॉस सोसाइटी को एक एम्बुलेंस प्रदान की है। मैं इंडियन ऑयल कॉर्पोरेशन के अधिकारियों को बहुत बहुत धन्यवाद देता हूं कि उन्होंने जनता की सेवा के लिए एक कदम आगे बढ़ाए हैं, और मुझे विश्वास है कि अभी और कब आगे जरूरत पड़ेगी इंडियन ऑयल हमको सहयोग करती रहेगी। क्योंकि रेड क्रॉस सोसाइटी का चेयरमैन होने के नाते मेरी जवाबदारी है कि रेड क्रॉस सोसाइटी त्रिपुरा स्टेट में अच्छा काम करे, लोगों की सेवा करें। दूसरे जिले में भी जो हमारे रेड क्रॉस सोसाइटी के कमेटियां हैं उनको भी हम मजबूत करने का प्रयास कर रहे हैं। শহরের সিদ্ধে আশ্রম এলাকায় বৃহস্পতিবার সকালে ফের যান দুর্ঘটনা ঘটে। এতে করে রাস্তায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। মারুতি ওয়াগনার এবং পণ্যবাহী বলেরো গাড়ির সংঘর্ষ ঘটেছিল। ওয়াগনারটি যাচ্ছিল বিশালগড়ের দিকে, আর অপর দিক থেকে আসা বলেরো গাড়ির সাথে তার সংঘর্ষ ঘটে। পরে পুলিশ গিয়ে দুটি গাড়িকেই আটক করে নিয়ে আসে।